গণতন্ত্রের এই নতুন যাত্রায় পুরো বিশ্বকে পাশে চায় বাংলাদেশ। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলার ভাষণে ঠিক এই কথাটি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ গণতন্ত্রের যে নতুন যাত্রায় বাংলাদেশ হাঁটা শুরু করেছে, সেই পথে আসলে আমরা বন্ধু হিসেবে হয়তো আরো সবাইকে পাশে পেতে যাচ্ছি কিংবা শক্তিশালী করতে যাচ্ছি রাষ্ট্র হিসেবে আমাদের এই বাংলাদেশকে। সেই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তনি। জাতিসংঘের অধিবেশন কি বার্তা পেল বাংলাদেশ, এই বিষয় নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে স্টুডিওতে আছেন MA আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের দেশ সাম্প্রতিকে। জাতিসংঘের অধিবেশন এবং আবার আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলায় ভাষণ দিয়েছেন, সেটি আসলে আমাদের জন্য অবশ্যই খুব গর্বের। একটু এই জায়গাটি দিয়ে আমি শুরু করতে চাই, অন্যান্য বিষয় নিশ্চয়ই আমরা পরবর্তীতে আসবো। এই যে আসলে বাংলায় ভাষণ দিয়েছেন, আমরা খুবই গর্বিত অনুভব করছি বাঙালি হিসেবে। পুরো বিশ্বে আসলে যারা বাংলা ভাষাভাষী আছেন তাদের জন্য বিষয়টি খুব গর্বের। কিন্তু আন্তর্জাতিকভাবে যখন আসলে আমরা এক ধরনের প্রত্যেককে আমাদের পাশে চাইছি, তখন আপনি কি মনে করছেন যে এই ভাষণটি আসলে বাংলায় না হয়ে ইংরেজিতে হলেও কি পারতো? ধন্যবাদ আপনাকে। ইংরেজি হলেও হতো, তবে যেসব দেশ ভাষাকে মর্যাদা দিতে জানে না তারা কিন্তু উন্নত হতে পারে না। যেমন ধরেন, আজ থেকে 25 বছর আগে আমি চীনে একটা সাংবাদিক টিম লিড করছিলাম। তো 10 দিন ছিলাম। এই 10 দিনের টিম লিডার একজন নারী ছিল। সে কখনো চায়না ভাষা ছাড়া বলতো না এবং আরেকজন দোভাষী ইংরেজি করে আমাদের বুঝাই দিত। আসার সময় যেদিন বিদায় নেই সেদিন সে বাংলায় কথা বলছে। আপনারা যা বলেছেন আমি সব বুঝেছি। হ্যাঁ, তা বলেন যে আমরা যেহেতু ফরেনার তাদের কাছে, আমাদের কাছে কোনো অবস্থাতেই তারা কিন্তু চায়না ভাষার বাইরে কথা বলে নাই। তো এই জন্য আমি বলবো যে আমাদের বরাবরই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা সাধারণত জাতিসংঘে গেছে এবং বক্তৃতা যা দিয়েছে এটা কিন্তু বাংলায় দিয়েছে। তো সবচাইতে এখানে বৈশিষ্ট্যটা এবারের যে আপনার ডক্টর ইউনূস যে বক্তব্য দিয়েছে এখানে এবং আগের ভিতরে একটা পার্থক্য আমি আগেও দেখেছি। প্রফেসর ইউনূস যখন অনেক দেশে দেশে তো বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গায় বক্তৃতা দেয়, সেই বক্তব্যটা দেখেছি। সেই বক্তব্যগুলো ইংরেজিতে দিত, এবারে ভাষণটা দেখেছি বাংলাতে। তো এর কাছে আমার কাছে মনে হয়েছে জাস্ট অবিকল ক্লাস যেমন নেয় বক্তৃতাটা এমন। এবং 193টা দেশের সদস্য দেশ আছে জাতিসংঘের, তাদের হয়তো সবাই না আসলেও অধিকাংশই তো ছিল। এবং সবাই ডক্টর ইউনূস যে বিশ্বের একজন সমাদৃত ব্যক্তি, নোবেল বিজয়ীদের মধ্যেও যে অত্যন্ত পপুলার, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। এবং সবাই খুব অ্যাটেন্টিভলি তার বক্তব্য শুনেছে। এবং তিনি বাংলায় এক্সটেম্পো বক্তব্য দিয়েছে, লিখিত বক্তব্য দেননি, বাংলায় যে মনে আসছে তাতে আমাদের যে আভ্যন্তরীণ এবং বিদেশি যে পলিসিগুলো আছে, ফরেন পলিসি, সবটাই কিন্তু উঠে এসছে। এবং আপনি লক্ষণীয় যে ধরেন যে আমাদের নোবেল বিজয়ী আর ভারতে আছে অমর্ত্য সেন। অমর্ত্য সেনও কিন্তু বেশ পপুলার বটে, কিন্তু অমর্ত্য সেনকে ভারত কিন্তু সম্পদ হিসেবে রক্ষা করে। যেমন ভারতেশ্বরী হোমসে পাশে তার বাসা, তার 13 ডেসিমাল জায়গা নিয়ে এটা অভিযোগ আছে, কোর্ট কিন্তু স্টে করে দিয়েছে এবং সেখানে একটা মন্তব্য করেছে যে অমর্ত্য সেন জাতীয় সম্পদ। কিন্তু আমরা কিন্তু ডক্টর ইউনূসের শুধু দোষই দেখে গেছি, কিন্তু সম্পদ হিসেবে তাকে ব্যবহার করি নাই। যেমন ধরেন, তিনি হয়তো পলিটিশিয়ান হিসেবে কি হবে এখনো পরীক্ষা দেখার বিষয় আছে, তবে এটা ঠিক যে সারা বিশ্বকে যে তিনি মোবিলাইজ করতে পারেন এটা কিন্তু এটাতে বোঝা যাচ্ছে। যেমন ধরেন, তিনি সংস্কারের কথা অনেক কথাই বলেছেন। যেমন ধরেন, সবাই অকাতরে সবাই কিন্তু বাংলাদেশকে সাহায্য করতে চেয়েছেন। এবং এবারে জাতিসংঘের মিটিংয়ে সাধারণত আপনার মিটিং হয়, মিটিংয়ের পরে হোস্ট কান্ট্রি হোস্ট করে সবাইকে, এর কুশল বিনিময় হয়। এবারে কিন্তু দেখেন অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা ওনার সাথে দেখা করেছে এবং সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে আমি বলবো আমেরিকা তো সিরিয়াসলি হেল্প করেছে এবং আমাদেরকে ধরেন ইন্টারন্যাশনাল যে প্রতিষ্ঠানগুলি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, সব জায়গা থেকে কিন্তু অ্যাসুরেন্স দেওয়া হয়েছে। এটি আমি বলবো। এছাড়া ধরেন আমাদের ফিলিস্তিনিতে আমাদের যে পজিশন,
সেটা তিনি খুব শক্তভাবে ধরে বলেছেন। এবং তিনি এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সেটাও বলেছে, প্যালেস্টাইনে বলেছে। সুতরাং আমি বলবো যে আমাদের দেশের সম্মান কিন্তু উজ্জ্বল হয়েছে। আমার কাছে মনে হয় না ভাষণ দেওয়া নিয়ে আসলে আমরা নিজেদেরকে বাঙালি হিসেবে হয়তো গর্ববোধ করতেই পারি। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজনে। মাসুদ কামাল, আমরা জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশ আসলে কি বার্তা পেয়েছে সেটি নিয়ে আলোচনা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে তিনি এই জাতিসংঘের অধিবেশনে উপস্থিত হওয়ার সেই সুযোগটি পেয়েছেন। সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাই। এবং সেই অভ্যুত্থানকে তিনি এটিও বলেছেন যে দীর্ঘদিন আসলে এই অভ্যুত্থানে একটি পরিকল্পনাও হয়েছে। সেটি নিয়ে যদি আপনার মতামত একটু শুনি। না, সাধারণ পরিষদের যে ভাষণটা, সেই ভাষণে কিন্তু এই কথাগুলো উনি বলেন নাই যে দীর্ঘদিনের পরিকল্পনা, এটাও বলেননি। এবং ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এসেছেন, এটাও বলেননি। এখানে উনি স্পষ্ট করে বলেছেন দেশের সর্বস্তরের জনতার আন্দোলনের ফসল এটা। এবং আমার কাছে এটা মনে হয়েছে এটা আগে যে বক্তব্যগুলো যে ক্লিন্টন ফাউন্ডেশনে যে অনুষ্ঠানে বলেছেন ওটার তুলনায় ওটা নিয়ে হয়তো ওনার কাছে কোনো রিয়াকশন গিয়েছে এবং উনি নিজে উপলব্ধি করতে পেরেছেন যেটা হয়তো ঠিক হচ্ছে না। এবং আমার কাছে পরের যে ভাষণটা, যেটা সাধারণ পরিষদের যে ভাষণটা, এটা অনেক ম্যাচিউরড মনে হয়েছে আমার কাছে। এবং এই বক্তব্যের মাধ্যমে উনি আসলে একজন প্রকৃতই রাষ্ট্রনায়কের যে আপনার অবস্থানটা, যে ভূমিকাটা, সেটা আমার ধারণা নেভাতে পেরেছেন। এবং সারা দুনিয়াতে ওনার কাছে তাকিয়েছিলেন যে উনি তো আসলে এই সমস্ত অনুষ্ঠানে যে অভ্যস্ত, আগের থেকে অভ্যস্ত, অনেক বড় বড় অনুষ্ঠানে কথা বলেন এবং খুব সাবলীলভাবেই বলেন। তো একজন দেশের একজন প্রতিনিধি হয়ে যাওয়া এবং দেশের সরকার প্রধান হয়ে যাওয়া কিন্তু দুই জিনিস। এবং সরকার প্রধান হিসেবে উনি কী ভূমিকা রাখেন, কিভাবে কথা বলেন, এটা উনি পেরেছেন আমার বিবেচনা খুব ভালোভাবে পেরেছেন। এবং প্রত্যেকটা মানুষ তো ওনাকে প্রশংসা করেছেন, ওনার সমালোচনা তো এখন পর্যন্ত দেখিনি। কেবলমাত্র একটা জায়গায় আমি একটা আলোচনা দেখলাম, আমাদের দেশেও কেউ কেউ বলছিলেন যে পুরো ভাষণে উনি আমাদের নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি। নির্বাচনটা কবে দেওয়া যেতে পারে, কিভাবে হতে পারে, এটা নিয়ে উনি একটা অস্পষ্টতা রেখে দিয়েছেন। এটুকু ছাড়া আমি আর ওনার ভাষণে কোনো সমালোচনা শুনিনি। এবং ভাষণের আগে পরে ওনার সঙ্গে যে বিশ্ব নেতৃবৃন্দের যে বৈঠক, আলোচনা, দ্বিপাক্ষীয় বৈঠক এবং তাদের পক্ষ থেকে যে বিভিন্ন রকম অর্থনৈতিক সুযোগ সুবিধার ঘোষণা, আমি একটা হিসাব করে দেখলাম যে উনি ক্ষমতায় আসার পর এ পর্যন্ত সারা দুনিয়া থেকে প্রায় $13.5 বিলিয়ন ঋণ এবং ঋণ সাহায্য এবং আপনার বাজেট আপনার সাহায্য যেটাকে বলে, এগুলি পেতে যাচ্ছেন। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আসলে ইমেজটি আছে, সেই ইমেজটিকে আমরা আসলে কাজে লাগাতে পারছি, সেটাও আমাদের জন্য একটু বড় পাওয়া। আমাদের লাগাতে হচ্ছে না, উনি লাগাচ্ছেন আমাদেরকে। এটা আমরা খুশি হচ্ছি। কারণ একটা জিনিস হয় কি, ধরেন আপনি একজনের কাছে ঋণ আনলেন, এনে টাকাটা আপনি কি করলেন? এই টাকা নিয়ে কি আপনি জুয়া খেললেন, নাকি এই টাকা নিয়ে আপনি আপনার বখাটে পুত্রের হাতে তুলে দিলেন, নাকি এই টাকা দিয়ে আপনি বিলাস বেসনে ব্যয় করলেন, গহনাপত্র কিনলেন, নাকি এই টাকা আপনি আপনার ফ্যামিলির লোকজনের জন্য খরচ করলেন? এই জিনিসটা কিন্তু যারা ঋণ দেয় তারা জানে, তারা কিন্তু খোঁজখবর রাখে। তো যখন দেখতেছে টাকা আসা মাত্রই টাকা আরেক জায়গায় চলে যাচ্ছে, তখন তাদেরও কিন্তু আস্থা থাকে না। এবং তখন কি হয়, ওই $4.7 বিলিয়ন আনার জন্য হাতে পায়ে ধরতে হয় এবং তাদের একের পর এক শর্ত মানতে হয় এবং সেই শর্ত মেনে দেশটাকে আরও জটিল অবস্থায় ফেলতে হয়, যেটা আমরা ফেলেছি এর আগে সরকার ফেলেছে। আর উনি বললাম তো, আমি আজকে হিসাব করে দেখলাম যে উনি এরই মধ্যে $13.5 বিলিয়ন ঋণ সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে গেছেন। এবং এগুলোর জন্য তাকে কোনো শর্তও দেওয়া হচ্ছে না, কারণ ওনারা জানেন যে এই লোকের হাতে টাকা দেওয়াটা নিরাপদ। এই লোক আর যাই হোক তার পুত্র অথবা আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠিয়ে দেবে না। তো এই টাকাটা তো পার্থক্য রে ভাই। উনি সারা দুনিয়ার কাছে যে পার্থক্যটা কি, জি, এই জিনিসটা উনি তুলে ধরেছেন। নতুন বাংলাদেশে আসলে আমরা যা কিছু প্রত্যাশা করছি সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এম এ আজিজ, উদারনীতি, বহুত্ববাদ, ধর্মনিরপেক্ষতা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন। যে জায়গাগুলো নিয়ে আসলে তিনি কথা বলেছেন, কিংবা ধর্মনিরপেক্ষতার কথা কিংবা উদারনীতির কথা, এখনো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় নানানভাবে অস্থিতিশীল পরিবেশ দেখছি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশ কিছু অস্থিতিশীল ঘটনা ঘটতে দেখেছি, আমরা পাহাড়ে এর ধরনের ঘটনা ঘটতে দেখেছি, এমনকি আমরা মসজিদেও এ ধরনের ঘটনা ঘটতে দেখলাম। সেখান থেকে আসলে বেরিয়ে আসার উপায় কি? না, এটা হচ্ছে ধরেন একটা স্বৈরাচারের পতনের যে রেশ, এটাও কেটে গেছে, এটা আমি মনে করছি না, এটার রেশও আছে। আর পাহাড়ের বিষয়টা কিন্তু আলাদা। তো
আমি বলবো যে এখন ধরেন দেশটা তো সবগুলি অর্গান কিন্তু বিকল হয়ে আছে, মানে এই 15 বছরের শাসনে সব একদলি হয়ে গেছে এবং এরা সব যারে ধরে তারই 1000 কোটি, যাকে ধরে তাকেই 1000 কোটি, বুঝছেন তো? এটাকে যে আপনার বলছে যে ফ্যাসিস্ট সরকার, আমার কাছে মনে হয় তা না, এটা আসলে মাফিয়া। ফ্যাসিস্ট তো একটা থিওরি, মুসোলিনির একটা থিওরি, হ্যাঁ, সেটা আমি এগ্রি করতে পারি নাও পারি, কিন্তু মাফিয়া এটা হলো মাফিয়া, যারে ধরে তারই 1000 কোটি। এই 1000 কোটি টাকার নিচে কোনো খবর নাই। তো এর মানে লুট মানে কি? আর আগে এই যে মাসুদ কামাল ভাইও আছে, আমরাও আছি, কোনো সময় না আকারে হোক ইঙ্গিতে হোক যে বলাই হতো যে বঙ্গবন্ধু পরিবার বাদ দিয়া, হাসিনা পরিবার বাদ দিয়া, আমরা তো কখনো বলি নাই, বলেছি তো। কিন্তু এখন তো দেখা যাচ্ছে, আমার কাছে মনে হয় যত টাকা পাচার হয়ে গেছে তার অর্ধেক টাকা কিন্তু আমার মনে হয় ওই ফ্যামিলি পাচার করছে। এবং সবচাইতে আমি আশ্চর্য হয়েছি যে ব্রিটেনে জন্মগ্রহণ করছে, বিটিএমএর সিটির কর্পোরেশনের সিটির একটা মেয়র টিউলিপ, সেও আপনার রূপপুর অ্যাটমিক এনার্জি সেন্টারের কমিশন বা কমিশনের যে $5 বিলিয়ন কমিশন গেছে, $1 মিলিয়ন, সেই কমিশনও নাকি সে নিছে। আর সবচাইতে পৃথিবীর ভিতরে সবচাইতে নীরব চাঁদাবাজ হবে শেখ রাহানা, আমার ধারণা। এত নীরব কোনো কিছুতে নাই। হ্যাঁ, তুমি লুট করে খাও, আমি সরকার চালাই, উনিও খাটছে, ওনার আমব্রেলায় সব একটা পরিবার, সব আপনি দেখেন খেয়াল করে, একটা পরিবার। বঙ্গবন্ধুকে বলা হইতো যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, কিন্তু ওনার পরিবারে কোনো বাঙালি কোনো কারোর সাথে কেউ বিয়ে শাদী আত্মীয় হয়নি। হ্যাঁ, তো এই জন্যে আমি বলছি যে আমরা যেটা বলতে পারি নাই, যেগুলো জানি বলতে পারি নাই, সেগুলোর জন্য এখন এই সরকার পরিবর্তনের পরে আপনি দেখেন এটা বেরিয়ে যাচ্ছে। ধরেন 15ই আগস্টে আওয়ামী লীগ যেমন বিধ্বস্ত হয়ে গেছিল, ঠিক এখন দেখেন একটা কর্মী সক্রিয় নাই। আমরা তো আওয়ামী লীগের এইভাবে নীরব হয়ে যাবে সব নেতা কর্মী, এটা তো বুঝি নেই, সব পালায় গেছে। কারণ সবার কাছে টাকা আছে, সবার কাছে টাকা আছে। খালি গ্রামগঞ্জে কিছু সমর্থক পাবেন, নেতা যারা আছে সবার কাছে হাজার কাছে একে অপরকে সহযোগিতা করছে, তারা নিজেরাও হয়তো তাদের পরিণতিটা খানিকটা বুঝতে পারছিলেন। এমনি যে আপনি দুর্নীতির কথা বলছিলেন মাসুদ কামাল, আজকে জাতিসংঘের ভাষণে ন্যায় নীতি নৈতিকতা অদৃশ্য হয়ে গিয়েছিল, এই কথাটি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও বলেছেন। সেখানে একটু জানতে চাই, অল দি প্রাইম মিনিস্টার্স ম্যানের কথা আমরা শুনেছি, মিনিস্টাররা আসলে মিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করছেন, সেটিও আমরা দেখেছি। আবার কোনো একটি পরিবার কেন্দ্রিক আসলে এই সব ধরনের দুর্নীতি হয়েছে, সেখানেও আমাদের দেখতে হয়েছে সেই বিষয়গুলো। সেখান থেকে বেরিয়ে আসাটা কি খুব সহজ হবে? না, বেরিয়ে আসা সহজ কি? ওই পরিবারই তো নাই। ওই পরিবার না থাকলে তো ওই পরিবার যে দুর্নীতিটা করছে সেটা তো হচ্ছে না। এখন নতুন কোনো পরিবার গড়ে উঠবে কিনা, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো যে ওই পরিবারটা যে পরিমাণ অর্থ বাইরে পাচার করেছে সেটা ফেরত আনা যাবে কিনা, এটা হলো আরেকটা প্রসঙ্গ। হ্যাঁ, এটা ইউনূস চাইছে, বলছে সহযোগিতা। হ্যাঁ, এইটার ক্ষেত্রে একটা ইতিবাচক একটা কিন্তু আমরা ধারণা পাচ্ছি। কারণ ডক্টর ইউনূস কিন্তু শুরু থেকেই বিভিন্ন দেশের সঙ্গে যখনই কথা হচ্ছে, মাঝখানে দেখলাম যে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে দেখা করতে গেলেন, উনিও বললেন, ওখানে উনি বলেছেন যে এই টাকাগুলো আমরা ফেরত চাই, এবং তারা বলেছেন যে আমরা হেল্প করার চেষ্টা করবো, আমাদের আইনের মধ্যে থেকে যতটুকু সম্ভব হেল্প করা যাবে। আর তাদের আইনের মধ্যে থেকে টাকাগুলো পাঠানো কতটুকু সম্ভব এটা আমি জানি না, তবে আমি যতটুকু শুনেছি যে তারা জানতে চাইতে পারে যে তুমি যে টাকাগুলো আমাদের এখানে এনেছো অথবা রেখেছো, এই টাকার উৎস কী, এটা তারা নাকি ম্যাক্সিমাম দেশের আইনে এটা আছে, তারা জিজ্ঞাসা করতে পারে। ওই জিজ্ঞাসা করলেই তো শেষ, এটা তো আরও একটা কমন সেন্সের ব্যাপার তো, যে এক জায়গার থেকে একটা মানুষকে খুন করে কিছু লোক টাকা নিয়ে এসে আমার ঘরে ঢুকলো, আর আমি তাকে জিজ্ঞাসা করবো না যে তুমি টাকাটা কোত্থেকে আনছো? কাজে এটা তো জিজ্ঞাসা করার মতো অপশন আছে ওই দেশগুলোতে, এবং যদি থাকে তাহলে আমার ধারণা প্রচুর এরকম চোরাইকৃত টাকা। আমি যদি একটু যুক্ত করি আপনার এই কথার সাথে, যেই দুর্নীতির কথা আমরা বলছি কিংবা জ্ঞাত আয় বহির্ভূত যে ইনকামের কথা আমরা বলছি, এটা জালের মতো আসলে এক ধরনের বিস্তার ঘটেছিল। সেই জাল থেকে আসলে বেরিয়ে আসা কেমন কঠিন হবে, কতটা চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য? না, জালটা কিভাবে? ওই জাল তো এখন নাই, জেলেই তো নাই, জাল কোথায় থাকবে? ওই জাল যে দিত সে জেলেই তো পড়ে গেছে। এখন ওই জাল নিয়ে তারা ওখানে আছে। এখন আমার কথা হলো কি, ওইটাকে ফেরত আনা যাবে কিনা, আর নতুন করে এখানে আরও কোনো মানে জাল সৃষ্টিকারী তৈরি করা হবে কিনা। এখন যাতে নাকি নতুন করে কেউ এরকম কাজ করতে না পারে, তার জন্যই তো প্রশ্ন উঠছে সে সংস্কারের,
যে এমনভাবে আইনটা তৈরি করতে হবে, এমনভাবে সংবিধানটা তৈরি করতে হবে, দুর্নীতির বিষয়ে এমন এমন পদক্ষেপ তৈরি করতে হবে যাতে নাকি কেউ নতুন করে এভাবে অবাধে টাকা পাচার করতে না পারে। এই ধরনের একটা প্রত্যাশা তো আমাদের মধ্যে আছে। এখন এই প্রত্যাশার বাস্তবায়ন ইউনূস সাহেব কীভাবে করবেন, ওনার দেওয়া কমিশন কিভাবে করবে, এটা আমি জানি না। ওনারা নিশ্চয়ই চিন্তা করবেন, ওনারা বিদ্যান মানুষ, ওনারা বসবেন একসঙ্গে। তবে এটাও একটা প্রশ্ন কিন্তু আমার আছে যে এই মাসের 11 তারিখে ইউনূস সাহেব ঘোষণা করলেন 6টা কমিশনের কথা, 18 তারিখে উনি কমিশন প্রধানদের নিয়ে বসলেন, আজকে 28 তারিখ, আরও 10 দিন চলে গেছে। এখন আমরা জানতে পারলাম না যে এই কমিশনের অন্য অন্য সদস্যরা কারা এবং তারা আদৌ কাজ শুরু করেছেন কিনা সেটাও জানতে পারলাম না। ইউনূস সাহেব তার ভাষণে বলেছিলেন, ওখানে বলেছিলেন, যখন মিটিং করেন তখন বলেছিলেন যে অক্টোবরের 1 তারিখ থেকে তারা কাজ শুরু করবেন। তো কাজ যাদেরকে নিয়ে শুরু করবেন, মানে অক্টোবরের 1 তারিখ থেকে খেলা শুরু। আমি যেন প্লেয়ারদেরই নাম জানি না, নাকি এগুলো গোপন প্লেয়ার, বলবে না পাবলিককে জানাবো না, পাবলিক জানলে প্লেয়ারদের ক্ষতি হবে, তাদের মনোবল ভেঙে যাবে, অতএব আমরা গোপনে গোপনে করবো। তাও হতে পারে, জানি না কি তাদের মানে প্রোগ্রাম, আমি বলতে পারবো না। তবে আমি ওই নামগুলি জানার ব্যাপারে আমাদের প্রচুর আগ্রহ আছে, কিন্তু যেহেতু আমরা আসলে জবাবদিহিতা নিশ্চিতের বিষয়টিকেও নিশ্চিত করতে চাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও বলেছেন সুশাসন ফিরিয়ে আনা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় লক্ষ্য। তেমনি মানুষের মৌলিক অধিকার, মানুষ মুক্তভাবে যাতে কথা বলতে পারে, বিশেষ করে গণমাধ্যমের যে অধিকার, মানুষ যাতে ভোট দিতে পারে, সেই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন, যাতে করে আসলে সেই অধিকারগুলো রক্ষা করা যায়। সেই পথে আমরা কতখানি হাঁটতে পারছি? আমি উত্তর নিব, আমাকে আরেকটি বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শকদের সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। এম এ আজিজ, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। সেই প্রতিজ্ঞাবদ্ধর যে জায়গাটিতে, সেখানে আমরা কতখানি এগিয়েছি? এই 1.5 মাসেরও বেশি সময় গিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। না, দেখেন 6টা কমিশন করছে একজন করে দিয়ে। যেমন মাসুদ করিম ভাই বললেন যে বাকি সদস্য কারা আমরা জানি না এখনো। ওখানে কিন্তু পরে একটা বলেছেন যে গণমাধ্যম সংস্কার কমিশন একটা করবে, কিন্তু এখন ওটা তখন করে নাই। তারা কি উপযুক্ত লোক খুঁজে পান নাই না কি করছেন জানি না। তবে গণমাধ্যম সংস্কার করাটা কিন্তু আরও বেশি কঠিন আমার কাছে মনে হয়। আমরা পুরনো দুইজনই সাংবাদিক, আমরা বুঝি। কারণ এই যে ধরেন, উদাহরণ যদি বলি, যে ধরেন আমি অবজারভার দিয়ে কেরিয়ার শুরু। অবজারভার হামিদুল হক চৌধুরী ছিল পাকিস্তানের ফরেন মিনিস্টার। সে সারা পৃথিবী জুড়ে স্বাধীনতার বিপক্ষে আপনার করতো, কনভিন্স করতো, অথচ তার পত্রিকা ছিল স্বাধীনতার পক্ষে, অবজারভার। আপনি দেখেন, খেয়াল করে ডেইলি স্টার ছিলাম। ডেইলি স্টারে আপনি দেখেন আমি এস.এম. আলী ফাইনাল এডিটর হিসাবে, ফাইনাল। আমি কোনো মালিকের চেহারা যতদিন ছিলাম 7-8 বছর, আমি মালিককে দেখি নাই, দেখি নাই। এখন এই জন্যে বলছি যে আবার ধরেন এখন যদি বলেন এখনকার সময় আমি যেটা শুনেছি, ধরেন নিউ এজ পত্রিকাটা, এইটা এখানে এডিটর কিন্তু স্বাধীন, এডিটর এখানে মালিক কোনো ইন্টারফেয়ার করে না। আর অন্য পত্রিকায় আপনি দেখেন প্রশাসক এবং সম্পাদক অনেক জায়গায় এক, টেলিভিশনে বলেন যেখানেই বলেন সব মালিক নিয়ন্ত্রণ করে। তো সেখান থেকে আলাদা করা খুবই কঠিন। মালিক নিয়ন্ত্রণ করা শুধু তাই নয়, আমরা তো গেল 16-17 বছর ধরে দেখেছি আসলে রাষ্ট্র কিংবা রাষ্ট্রের যিনি আসলে সবকিছু নিয়ন্ত্রণ করছেন তিনি নিজেই আসলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছেন। সেখান থেকে তো আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মালিক অর্থাৎ প্রতিষ্ঠানটার সাংবাদিকরা তো ওই জায়গায় থাকতে হবে, সেটা তো নাই। কারণ আগে যেমন ইউনিয়ন প্রেসার গ্রুপ ছিল, সেটা নাই। ইউনিয়ন বিভক্ত হয়ে, পলিটিক্যাল লাইনে বিভক্ত হয়ে এখন ইউনিয়ন আর কোনো সাংবাদিকের পক্ষে দাঁড়ানোর শক্তি নেই। ইউনিয়নের যে মূল কথা যে একটা স্ট্রাইক করবে কিছুর জন্য, সেটাও নাই। তারপরে দেখেন মালিক প্রতিষ্ঠান আছে, বিএসপি আছে, আছে, এরা কিন্তু কখনই সাংবাদিকদের সাথে আলোচনায় কখনই ঐক্যমত্যে পৌঁছাতে পারে না। সুতরাং এই যে আপনি যখন আপনি সংস্কারের করবেন, এই সংস্কারের সময় তো আমাদের কমিউনিটির কেউ একমত হতে পারবে না আমার ধারণা। এই জন্য এটা কঠিন। এখন ধরেন যারা পত্রিকার বিশেষ করে মালিক, আপনার ধরেন প্রকাশক,
এবং সম্পাদক তো আলাদা করতে হবে, আলাদা ব্যক্তি না হলে কোনো যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, অনেক চ্যালেঞ্জিং আছে। এবং শুধু আসলে গণমাধ্যম সংস্কারের কথাই তো আমরা বলছি না মাসুদ কামাল, আমরা নানান রকম সংস্কারের কথা বলছি এবং সেই সংস্কারে আমরা খুব দ্রুততার সাথে করতে চাইছি সেটিও আমরা বলছি, কিন্তু সেই সংস্কারের কোনো রূপরেখা এখনো পর্যন্ত কি আমাদের হাতে এসেছে? কোনো কিছুরই কোনো রূপরেখা নেই, মানে কোনো কিছুরই কোনো রূপরেখা এখন পর্যন্ত স্পষ্ট হয় নাই। দেখেন আমার কাছে না সুশাসনের আরেকটা নাম হলো ট্রান্সপারেন্সি। আপনি কতটুকু ট্রান্সপারেন্ট তার উপর দেখেন, আপনি শাসনটা কাকে করেন? এটা কি কোনো কয়েদখানা, জেলখানা? যদি জেলখানা হয় তাহলে জেলখানাকে কিন্তু কয়েদের সঙ্গে আপনি আলোচনা করার দরকার নাই, কিন্তু এটা দেশ, এখানে জনগণ আছে না, তো জনগণ, আপনি জনগণের হয়ে কাজটা করছেন, আপনি কিন্তু জনগণকে কোনো দান খরচ করতেছেন না, যেটা আগের প্রধানমন্ত্রী করতেন। উনি বলতেন আমি এটা করেছি, আমি সেটা করেছি, এত চিল্লাচিল্লি করলে বিদ্যুৎ বন্ধ করে দেবো, হ্যান করবো, ত্যান করবো। ওনার মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে উনি সব করেছেন। আসলে উনি কিছুই করেন নাই, উনি তো নোবডি। বেসিক্যালি এরা হলো জনগণের সেবক, আর প্রধানমন্ত্রী হলেন সবচেয়ে বড় সেবক, মানে সেবকদের সর্দার। আছে না, আপনার বাড়িতে মনে করেন 10 জন চাকর রাখছেন আপনি, একজন থালা বাসন ধয়, একজন বাজার করে, একজন ঘর পাহারা দেয়, সবাইকে কিন্তু বেতন দিচ্ছেন। যে আপনার কাছ থেকে বেতন নিচ্ছে সে আপনার চাকরি করছে। চাকরি মানে কি? চাকরের যে কাজ সেটা কিন্তু চাকরি। কথা কিন্তু ক্লিয়ার, শুনতে খারাপ শোনা যেতে পারে, বাট এটাই বাস্তবতা। তো চাকর আমার কয় কি তোমার সব বন্ধ করে দেবো, হইলো এটা রে ভাই। ওই উদ্ধত মহিলাদের কাজ করছে, কারণ তারা তো অস্ত্র আছে, লাঠি আছে, তো এগুলি করতো। তো এখন তাকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা আপনি বলেন তো, আপনার বাসা জায়গায় আপনি বাজার করতে দেন, সে বাজার করে নিয়ে আসলো, আপনি যদি বলেন এই বাজার কোনটা কত দিয়ে কিনলা, সে যদি বলে না আমি হিসাব দিতে পারবো না, ইচ্ছা হলে করেন না করেন, তাকে আপনি পরের দিনে রাখবেন? সে সুযোগ নেই। তাহলে আপনি যাচ্ছেন ট্রান্সপারেন্সিটা, আমাকে তুমি ক্লিয়ার করতে হবে। তুমি তো এখন ওনারা কিছু একটা করবেন, ভাই ক্লিয়ার করেন। কেন ক্লিয়ার করবেন না বলেন? আমি তো এই প্রশ্ন তুললাম যে 11 তারিখে উনি বলছেন এতদিন হয়ে গেল, কোন কমিশনে কে কে আছেন, কারে কারে নিয়ে করছেন, আপনি নাম বলেন না কেন? না বলতে এটা কি লজ্জার ব্যাপার? এটা তো লজ্জার ব্যাপার না। তো যেহেতু আমরা সংস্কার করতে চাইছি, ঠিক কিভাবে আমরা সংস্কার করব সেটা আমাদের জানা প্রয়োজন। বলি এই দেশটা কিন্তু ছোট, সবাইকে চিনি। এখন আপনি কমিশনে মনে করেন 10 জন সদস্য নিলেন, এই 10 জন সম্পর্কে আমি জানি, হয়তো বা আমি জানি না, উনি জানেন। একটা আলোচনা কিন্তু হবে যে এই লোকগুলিকে নেওয়া ঠিক হয়েছে কিনা। সে আলোচনাকে তারা ভয় পায়, আমার ধারণা আলোচনাকে তারা ভয় পায়। যেমন আলী রিয়াজকে নিয়েছে, আলী রিয়াজ আলোচনা হয়েছে, ভয় পেয়ে গেছে, আর নাম বলা যাবে না। এবং আলী রিয়াজকে ঠিক হয় নাই। আলী রিয়াজকে দিয়ে সংবিধান সংশোধন কমিশনের চেয়ারম্যান বানানোটা একদমই ঠিক হয় নাই। ওই লোক তো এই দেশকে ভালোই বাসে না রে ভাই, সে তো থাকেই না এই দেশে, সে থাকে আমেরিকায়। যদি সে দেশটাকে ভালোবাসতো সেই দেশে থাকতো। আমি বলতো না বিদেশে থেকে অনেক ভালোবাসা যায়। ভাই আপনি কি বিদেশে গেছেন, কি কারো ভয়ে গেছেন? অনেকে বিদেশ থেকে ভালোবাসে, তারা ভয়ে গেছে, থাকতে পারে নাই। আপনি আসেন যান, কিন্তু বেশিরভাগ সময় ওখানেই থাকেন। কেন? আপনাকে ওখানকার আরাম আয়েশ আপনার পছন্দ হয়। উনি আমেরিকা নাগরিক, তো আমেরিকা নাগরিক যদি করাইতে হয়, তো আমেরিকাতে অনেক সংবিধান বিশেষজ্ঞ আছে, ওগুলো একটা নিয়ে আসতেন, ওরা বানাই দিত। তো কেন এগুলো ঠিক করেন নাই? কিন্তু এই আলোচনাগুলি যাতে নাকি না হয়, আমার ধারণা এই জন্য তারা কিন্তু নামগুলি বলতেছে না, নাম বলা উচিত। এবং আসলে জনগণের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হলেও এই জবাবদিহিতা জায়গাগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। ঠিক এই জায়গাগুলোতে আমরা আবারও ফিরে আসতে চাই। আর একটি বিরতির সময় হয়েছে। ZSM দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন মাসুদ কামাল। যে ধরনের সংস্কার নিয়ে আমরা আলোচনা করছি, সেসব সংস্কার যেন টেকসই হয় এবং দীর্ঘমেয়াদে যাতে করে সেগুলো নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একটু জানতে চাই, যে কাজগুলো হচ্ছে সেগুলো কতখানি দৃশ্যমান হয়েছে? না, এখনো শুরু হয়নি আসলে সেভাবে। আমি মনে করি কিছু কিছু বদলি হয়েছে, তাই না? বড় কাজের মধ্যে এটাই, বিভিন্ন ভিসি পোস্টে আপনার নতুন ভিসি আনা হয়েছে। এটা একদিকে ভালো যে আপনার স্বৈরাচারের যারা দোসর ছিল সেই ভিসিগুলি বিদায় হয়েছে, কিন্তু নতুন যাদেরকে আনা হয়েছে তাদেরকেও অনেককে আনা হয়েছে দলীয় পরিচয়। এবং আমি দেখেছি এখানে শিবিরের একটা প্রাধান্য আছে, মানে জামাত ইসলামের একটা প্রাধান্য আছে। এটাও কিন্তু ঠিক হচ্ছে কিনা আমি জানি না, আমার কাছে মনে হয় না এটা ঠিক হচ্ছে। যে পিওর একাডেমিশিয়ান তো ছিল, তাদেরকে আনতে পারতেন আপনারা, কিন্তু জামাত পরিচয়টাই যে একমাত্র যোগ্যতা হওয়া। আমি তো অন্তপক্ষে দেখতেছি বেশ কয়েকটা, আমি 5-6টা মানে বিশ্ববিদ্যালয়ে বলতেই পারি, তারা সরাসরি ছাত্র শিবিরের সঙ্গে জড়িত, জামাতের সঙ্গে জড়িত ছিল। তো এগুলিও ঠিক হচ্ছে না, এটাকে আমি সংস্কার বলতে পারবো না। এটা হলো যেমন কি একটা কথা আছে না গ্রামে, যে ভাই দেখেন ঈসার টুপি মুসার মাথায়, মুসার টুপি ঈসার মাথায় নিলেই কিন্তু পরিবর্তন হয়ে যায় না, এটা ওরকম হয়েছে আর কি।
তো এইটাকে আমি ওইভাবে গুণগত পরিবর্তন আমি বলতে পারবো না। আর যে সংস্কার, যেটা মৌলিক যে পরিবর্তনগুলো, যে আমাদের নীতি নৈতিকতার, প্রশাসনের, আমাদের আইনে, বিচার বিভাগের, আমাদের আপনার পুলিশ ইয়েতে, সংবিধানে, এগুলি শুরুই হয়নি এখন পর্যন্ত। আর প্রশাসন তো চলছে এখনও। আমি তো মাঝে মাঝে একটা কথা বলি, দেখেন আপনি হাসিনা সরকারকে বিদায় করেছেন না, কোথা থেকে বিদায় করেছেন? তাকে বিদায় করেছেন গণভবন থেকে। গণভবনে হাসিনা নাই, কিন্তু সচিবালয়ে কিন্তু হাসিনা আছে। হাসিনা রেখে যাওয়া আমলারাই সচিবালয় চালাচ্ছে এখনো, প্রত্যেকের ডিসিশন ওনারাই চালাচ্ছে। মাঝখানে আমাদের আমলাতন্ত্র খুব ভয়ঙ্কর। ওই দিন আমি কোথা দিন পড়লাম যে কোন এক নতুন যে আপনার যে একজন মানে আপনার উপদেষ্টা, ইয়াং উপদেষ্টা, তার সামনে নাকি বিরাট এক ট্রে ভর্তি ফাইল এনে স্তূপ করে রাখছে। এই সবগুলি ফাইল যদি কাউকে দেখতে হয় ফিজিক্যালি, সবগুলিতে চোখ বোলাতে হয়, তাই তো 1 বছর লাগবে। তো কাজ করবে কখন? তো এই যে ফাইল এনে একজন মন্ত্রীকে, উপদেষ্টাকে ক্লান্ত করে দেওয়া, ফাইলের পর ফাইল, নোটের পর নোট, এই যে ক্লান্তিকর কাজগুলো, এটা কিন্তু আমাদের সেই প্রাচীন আমলাতন্ত্রের ধারাবাহিকতা। সারা দুনিয়া এইভাবে চলে না, বাট আমাদের আমলারা এর বাইরে যাবেও না, তারা এটাই রাখবে। কারণ এটা করলে পরেই তাদের যে বাহাদুরি এটা থাকে, তাদের যে কর্তৃত্ব এটা থাকে। এই সংস্কারের কাজগুলো যদি খুব দ্রুতভাবে আমরা করতে না পারি, সেক্ষেত্রে অন্য কোনোভাবে আসলে কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে কি? পারে, সেটাও পারে। আপনি যদি শুনেন, আপনি যদি মনে করেন আমি একটা সময়সীমা বলি, ধরেন আপনি 1 বছর, আপনি যদি 1 বছরের মধ্যে কোনো দৃশ্যমান পরিবর্তন না আনতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রতি মানুষের যে একটা ছাড় দেওয়ার মনোভাব, এটা থাকবে না। জিনিসপত্রের দাম কিন্তু কমে নাই, এটা কিন্তু একটা মর্মান্তিক কথা। জিনিসপত্রের দাম কমে নাই। আমি আজকে শুনলাম ডিম কিনছে বাসায় ডিম কিনছে 170 টাকা ডজন। এটা হাসিনার আমলে কখনো ছিল না। অর্থাৎ এখনো আসলে জনগণের পালস বুঝতে হবে। কমে নাই, মানুষ সহ্য করতেছে। কেন? মানুষ এই সরকারকে সময় দিতে চাচ্ছে। আমি আরেকটা সময় দিই। এখন মানুষ যে আপনাকে সময় দিতে চাচ্ছে, এটা যদি আপনি সরকারে বসে উপলব্ধি করতে না পারেন, আপনারা যদি বেগ না পারেন, আপনারা যদি সেই আগের মতোই কচ্ছপের গতিতে চলেন, তাহলে ভাই হবে না। জি, সেই জায়গাটিতে আসলে যৌক্তিক সময় বলতে আমরা কি বুঝি, সেটা নিয়েও একটা প্রশ্ন থেকে যায়। এম এ আজিজ, ডক্টর ইউনূস বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক যারা আছে সম্প্রদায়, তাদের সমর্থন এবং সহযোগিতা কামনা করেছেন, আহ্বান করেছেন, সেটি কতখানি কার্যকর হতে যাচ্ছে? না, এটা তো শুনলেনই, প্রায় $13 বিলিয়ন সাহায্য এবং লোন পেয়ে গেছে এবং ভবিষ্যতেও পেতে থাকবে, এটা নিশ্চিত। এখন সরকারের খানিকটা পশ্চিমা প্রভাবও পেতে যাচ্ছি আমরা। এখন আমি এক্ষেত্রে বলবো যে আমরা কি তাহলে ভারতের অঙ্গের রাষ্ট্রের মতো হয়ে থাকবো, না কি করব? সবাই তো পরাশক্তিগুলো যার যার ইন্টারেস্ট দেখবে। আমার গ্লোবালাইজেশনের যুগে আমাদের ব্যালেন্স করে চলতে হবে, কারো পকেটে যেন না ঢুকে যাই। হ্যাঁ, আমেরিকার হয়তো অঙ্গরাজ্য করলাম না, যেমন শেখ হাসিনাই বলছে যে আমাদের দ্বীপ নিয়ে যাচ্ছে, অমুক নিয়ে যাচ্ছে, সেনা ক্যাম্প করতে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, ঘাঁটি করতে যাচ্ছে। তা আমরা তো আমাদের ভূখণ্ড কাউকে ছেড়েও দেবো না, এবং আমরা কার দ্বারা শোষিতও হতে চাই না। যেমন যেগুলা লোন টোন আনছে, এগুলো তো আমাদের লোন হয়তো সফট লোন হতে পারে, অল্প লোন হতে পারে, কিন্তু লোন তো আমাদের পে করতে হবে। ইতিমধ্যে তো লোন আমাদের আছে। ধরেন বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট নেট রিজার্ভ এটা $16 বিলিয়ন চাইতেও নিচে নেমে গেছিল। এটা তো এখন, যেমন আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলল যে এবছরের মধ্যেই আপনার অর্থনীতি রাইট ট্র্যাকে আসবে বলে সে আশাবাদ। কারণ ইতিমধ্যে তো $13 বিলিয়ন যদি যোগ হয়, কথার কথা যোগ হয়, এর ভিতরে বলেন $350 মিলিয়ন আছে হলো সংস্কারের জন্য বাজেট। অর্থাৎ সারা বিশ্ব কিন্তু সংস্কারের জন্য বলছে, একে অকাতরে তারা হেল্প করবে। এখন সংস্কারটা করাটা আমাদের সেক্ষেত্রে একটি রূপরেখা নিশ্চয়ই আমাদের জন্য খুব প্রয়োজন ছিল এই মুহূর্তে। না, রূপরেখা প্রয়োজন ছিল বটে। ধরেন আমি যেটা বলছি যে সংস্কার কিন্তু করা কঠিন এই জন্যেই, আমরা দেশ স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে, বিশেষ করে 15 বছরে মানুষের মনোজগতের যে পরিবর্তন ঘটে গেছে, এইটা যতক্ষণ পর্যন্ত আপনার মনোজগৎটা যদি আপনার ওই মানবিক বাংলাদেশ, সুশাসন, আইনের শাসন, বৈষম্যহীন সমাজ, এই জায়গায় আমরা তৈরি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের স্ট্রাগল করতে হবে। এবং এটা এই জন্য বলছি সংস্কারটা বড় কঠিন। আর দ্বিতীয়ত এই 15 বছরের যে রিক্রুটমেন্ট, যাদেরকে আপনি সংস্কার করবেন, এই সংস্কারগুলো তো তারা তো সেই আগেরই স্বৈরাচারী
পুরো প্রশাসনকে আসলে আমাদেরকে ঢেলে সাজাতে হবে। পুরো বিষয়টি যথেষ্ট চ্যালেঞ্জিং। বণিক বার্তা রিপোর্টই করছিল যে সেক্রেটারি এবং সিনিয়র সেক্রেটারি তার 95% ছিল স্বৈরাচারের সহযোগী। তো সামনের এই পরিবর্তনটা আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। আমরা প্রায় শেষ সময় চলে এসেছি। মাসুদ কামাল, এম এ আজিজ, আমরা আজকে যেই শিরোনাম নির্ধারণ করেছিলাম ঠিক সেই প্রশ্নটি আপনাদের দুজনের কাছে রেখে শেষ করতে চাই। জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশ আসলে কি বার্তা পেয়েছে? মাসুদ কামাল। বাংলাদেশ একটা বার্তা পেয়েছে, সেই জিনিসটা হলো যে আমাদের ডক্টর ইউনূস ওখানে যেভাবে ওখানে ভাষণ দিতে পেরেছেন এবং যেভাবে মানুষের সঙ্গে ডিল করেছেন, এটা আমি মনে করি আমাদের জন্য অনেক বড় একটা অর্জনই ছিল আর কি। আর আমাদের বার্তাটা এরকম, আমরা সাধারণ মানুষ যে বার্তাটা পেয়েছি, আমরা যদি একজন যোগ্য নেতা নির্বাচন করতে পারি, সে নেতা যদি বিশ্ববাসীর কাছে যদি সে গ্রহণযোগ্য হয়, সেটা আমাদের দেশের জন্য সম্মান বয়ে আনে। নিশ্চয়ই। এম এ আজিজ। বার্তা আমার কাছে মনে হচ্ছে সারা বিশ্ব বলছে ডক্টর ইউনূস এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আর ইউনূস এমনই একটা ফিগার যে সে বিশ্বের যে সবার কাছে গ্রহণযোগ্য, এটাও প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা এখন যদি ধৈর্য, সহ্য এবং দেশটাকে গড়ার চেষ্টা করি, যে ছাত্ররা যে আন্দোলন করতে চাইছে যে মানবিক বাংলাদেশ, গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন, বৈষম্যহীন সমাজ, এই গড়ার লক্ষ্যে যদি আমরা সহযোগিতা করি, আমার বিশ্বাস যে দেশটাকে আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। মাসুদ কামাল, এম এ আজিজ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।